কথা বলার আগে দু একটা কথা একটু বলে নিই। সেটা হলো যে আমি গতকালকে আমার চুয়েটে একটা টক ছিল, সেটা শেষ করেছি হলো 12টার সময়। 3টার সময় চিটাগাং থেকে আমি ঢাকাতে বিকেলে পৌঁছেছি। বিকেলের ফ্লাইটে আমি ঢাকা থেকে যশোর এসেছি। এই একই সময়ে ইউজিসিতে কতগুলো প্রজেক্টের ইভালুয়েশনের কাজ চলছিল এবং সেখানে তারা আমাকে ভীষণভাবে চাচ্ছিলেন। 4-5 দিনের প্রোগ্রাম, কিন্তু আমি সেটা স্কিপ করেছি। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ফিজিক্স ভেরি ক্লোজ টু মাই হার্ট, এটা আমি এনজয় করি। আর কপাল গুণে অথবা কপাল দোষে এখন আমার যে দায়িত্ব আমাকে পালন করতে হবে সেটা আমি এনজয় করি। তো এই সুযোগ ছেড়ে আমি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বা ব্যুরোক্রেটিক কাজ আমি সেটাকে প্রিফার করিনি। এবং ইনফ্যাক্ট আমি কালকে আবার ঢাকায় ফিরে যাব। তারপরের দিন বাইকটা একটা খুব ইন্সপায়ারিং টক আমরা এনজয় করেছি এবং সেখানে অনেকগুলো ইস্যু চলে এসছে। Some of them are very close to science and technology. কিছু আছে philosophical issue, all those things. আমার নিজের একটা পয়েন্ট অফ ভিউ আছে এবং আসলে আমরা বিজ্ঞান কেন করি এটা নিয়ে বহু রকমের প্রশ্ন আছে। আমি মনে করি যে কেন করি এটার উত্তরটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করি। আমি ফিজিক্স কেন? বিকজ আই ফিল আই এম গুড অ্যাট ইট। আমি এটা পারি এবং আই এনজয় ইট ইমেন্সলি। অসম্ভব এটাকে ভালোবাসি। এই যে ছাত্রছাত্রীদের জন্য বলছি যে কিসে তুমি ভালো আর কি তুমি ভালোবাসো, সবকিছুর উপরে এটা হচ্ছে মূল। যে সমস্ত ফিল্ডে আমি কাজ করি সেই সমস্ত ফিল্ডের ভিতরে অনেক কিছু আছে যে ইট ইজ ভেরি মাচ ক্লোজ টু অ্যাপ্লিকেশন। মানুষের জীবন, মান ইত্যাদি ইত্যাদি সব জায়গাতে এগুলোর ভূমিকা রাখার বিপুল সম্ভাবনা আছে এবং রাখছে। অ্যান্ড দেয়ার আর সার্টেন অ্যাসপেক্টস যেটা এই মুহূর্তে কেউ যদি বলে যে এটার অ্যাপ্লিকেশন কি, হাউ ইট উইল চেঞ্জ দ্য লাইফ অফ পিপল, অ্যাবসলিউটলি নট। আমি যে ম্যাগনেটিক অর্ডার নিয়ে চিন্তা করি অথবা আমি স্ট্রংলি কোরিলেটেড ইলেকট্রনিক সিস্টেমের যে অ্যাসপেক্টগুলো নিয়ে আমার মজা লাগে, এই মজা লাগাটাই আমার জন্য যথেষ্ট। এগুলোর অ্যাপ্লিকেশন কি হবে, at this moment I am not bothered at all. অ্যাপ্লিকেশন কি হবে, when we have a very good understanding, অ্যাপ্লিকেশনের মতো অ্যাপ্লিকেশন হবে। I am not thinking about that at all. আমি পছন্দ করি, আমি ভালোবাসি এবং it enriches my life. এটা অনেক বড় একটা মোটিভেশন। সো এই কথাটা এই জন্য বলছি যে সায়েন্স, টেকনোলজি, হোয়াট এভার বি ইয়োর ডিসিপ্লিন, এটা কে কিভাবে অ্যাপ্রোচ করবে ইট ইজ ভেরি মাচ ইন্ডিভিজুয়াল। কার কি ভালো লাগে এবং কে কোনটা ভালো পারে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার ভিউ এটা, ইউ ডোন্ট হ্যাভ টু এগ্রি। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসেছি, একটুখানি একটা কথা বলা প্রয়োজন, সেই জন্য অল্প একটা স্লাইড দেন আই উইল গো ব্যাক টু দ্য বিজনেস। আমার পদার্থবিজ্ঞানের প্রতি আমার যে ভালোবাসা এটা এখান থেকে শুরু। আমি যখন ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হলাম, এর আগ পর্যন্ত আই ওয়াজ কোয়াইট এইমলেস। এবং আমি এখনো মনে করি যে আমরা কতগুলো জিনিসকে খুব বেশি ভ্যালু দিই না। ছোটবেলায় আমরা রচনা লিখি না, এইম ইন লাইফ মুখস্থ করি, তারপরে লিখি উদ্দেশ্যবিহীন জীবন, কি বলে হালহীন নৌকার মতো, অল দোজ থিংস। ইউ নেভার নো তুমি কখন কিসের প্রেমে পড়বে এবং কোনটা ক্লিক করবে, ইউ নেভার নো। এবং ছোটবেলা থেকেই যে তোমাকে একটা বসে থাকতে হবে যে আমি ওটাই করতে চাই, এটা ইটস মাই পার্সোনাল ভিউ। এটা খুব যে কাজের কথা তা না। তুমি হয়তো ফিজিক্স করতে চাও, কিন্তু তুমি যখন ফিজিক্সের ভিতরে ঢোকা শুরু করেছো তুমি দেখলে অ্যামেজিং, এর চেয়ে চমৎকার জগৎ তো আর দুনিয়াতে দুটো নেই, এবং তুমি হুকড হয়ে গেলে এবং তোমার বাকি জীবনে যা হওয়ার তা হয়ে গেল। তাই আগে থেকেই যে তুমি সবকিছু ঠিক করে শুরু করতে পারবে, এটা ভেরি মাচ ওভাররেটেড। ইউ ক্যানট ডু দ্যাট, লাইফ ইজ নট লাইক দ্যাট। তো এগুলো আমি একটু বলতে চাচ্ছিলাম। যেহেতু আজকে আমাদের যে টক, আমি খুব বেশি টেকনিক্যাল লেভেলে যাবো না, বাট ফিজিক্স উইল বি দেয়ার। তো ভালো লাগাটা খুব ভালো লাগে। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষে অনেকগুলো অপরচুনিটি আমার সামনে আছে।
তার মধ্যে একটা হচ্ছে SIUC, এটা আমেরিকাতে একটা ইউনিভার্সিটি, অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানায়। আমি একটু আমেরিকাতে চলেও গিয়েছিলাম এবং একটা টার্ম I was a graduate student there. তারপর একই সময় এগুলো সবই প্যারালাল, I had an offer at Cambridge University এবং সেটা ওই সময় ছিল Interdisciplinary Research Center in Superconductivity, which eventually it was modified, and now এখন যদি কেউ Cavendish যায়, this is the quantum matter group, Cavendish Laboratory. আমি আমেরিকা থেকে কেমব্রিজ একটা আলাদা ধরনের টান আছে, তাহলে আমি আমেরিকা ছেড়ে দিয়ে ওখানে চলে যাই। আরো একটা জায়গা ছিল, আমি পরে বলবো। কেমব্রিজে পিএইচডি পরে আমি কিছু সময় ছিলাম ম্যাকডিয়ারমিট ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস এন্ড ন্যানো টেকনোলজি। এটা নিউজিল্যান্ডের ওরা বলে ক্রাউন রিসার্চ ইনস্টিটিউশন ন্যাশনাল, এবং তারা নিউজিল্যান্ডের একটা সেরা ইনস্টিটিউট বলে মনে করে এই পার্টিকুলার ফিল্ডে। আমি ওখানে কিছু সময় থাকার পরে আবারও কেমব্রিজে ফিরে আসি এবং সেই কেমব্রিজে থাকার কিছুদিন পর আমি দেশে ফিরে আসি। ইনফ্যাক্ট from 1998 to 2005 আমি এই নিউজিল্যান্ড কেমব্রিজ এইভাবে আমার দিন কেটেছে, কিছু সময় আমেরিকাতে। ICTP has played a very big role. আমি 6 বছর অ্যাসোসিয়েট ছিলাম এবং বহুবার আমাকে ভিজিট করতে হয়েছে। এই কথাগুলো ইটস নট অ্যাবাউট মি, আমি আসলে যে কথাগুলো এগুলো পরে বলবো তার সাথে রিলেটেড। এটা আমার নিজের কোনো কথা না, আমার আসলে ঋণ শিকার। আমি প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে আমি শিখেছি এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে এই সমস্ত ইনস্টিটিউটের অনেক ভূমিকা আছে। আমাকে ছেড়ে দিতে হয়েছিল, আমি যখন অনার্স পাস করি তখন ICTP একটা ডিপ্লোমা প্রোগ্রাম আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, তবে অনার্স পাস করলেই অ্যাপ্লাই করা যায়, এটাকে DICTP বলে। I couldn't go there, এবং আমি আজও এটা রিগ্রেট করি এই জন্য যে আমি বলতে পারি যে আপনি আমেরিকা গিয়েছিলেন, আপনি এখানে পোস্ট ডক করেছেন, আপনি কিন্তু আসলে শেখার জন্য ICTP diploma program was very good. I was selected for this program in the field of condensed matter physics, কিন্তু ওই যে আমেরিকা যাবো না, ইটালি যাবো না, বিলেতে যাবো না, কি করবো, এই করতে করতে কোনো না কোনোটাকে ছাড়তেই হয় আর কি। তো আমি এখনো এই বয়সের ব্যাপারে একটা কথা বলি, পরে বলবো। আমি এটা রিগ্রেট করি যে আমার ট্রেনিংটা প্রবাবলি আরেকটু বেটার হতো যদি আমি এই ডিপ্লোমাটা করতাম। সো সবগুলোই প্রয়োজন। আর এই বয়স চুল দেখে বয়স বোঝা যায় না। কিছুদিন আগেও চুলে রং করা হতো, এখন টোটালি বন্ধ করে দিয়েছি। আমার দুই কন্যার কি বলবো যে তাদের ইয়েতে যে বাবা চুল রং করা বন্ধ করো, আমি আর তাদের কথা রাখতে গেলে চুল রং করা সম্পূর্ণ বন্ধ করেছি। আমার কাছে নবীন এবং প্রবীণের আমার নিজের একটা ডেফিনিশন আছে। যতদিন আমি শিখছি ততদিন প্রবীণ হওয়ার আমার কোনো সুযোগ নেই। আর যেই মুহূর্তে তুমি শেখা বন্ধ করে দেবে, তোমার চুল যতই কালো হোক তুমি গেছো। সো ইউ অলওয়েজ রিমেম্বার দ্যাট। মানুষের নবীনতা, মানুষের জীবন নির্ভর করে যে তুমি কতটুকু শিখছো, কিভাবে শিখছো এবং শিখতে চাও। অ্যাজ লং অ্যাজ ইউ লার্ন, বার্ধক্য কখনো তোমাকে ছুতে হবে। তো এটা এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ তোমাদের তো কি বা বয়স হয়েছে, আমারও বয়স হয়নি, চুল দেখে বয়স অবশ্য, কিন্তু শেখা বন্ধ করলে জীবন থেমে যায়। সো ইউ রিমেম্বার দ্যাট। ওকে, যে ফিল্ডগুলো নিয়ে আমি কাজ করি, হাই টেম্পারেচার সুপারকন্ডাক্টিভিটি, স্ট্রংলি কোরিলেটেড ইলেকট্রিক সিস্টেমস, টপোলজিক্যাল ইনসুলেটর, টপোলজিক্যাল সিস্টেম নিয়ে প্রবাবলি আমরাই প্রথম এই দেশে কাজ করা শুরু করেছি। প্রবাবলি ডেন্সিটি ফাংশনাল থিওরি, যেটা তোমরা অনেকেই করো, নোবেল ম্যাগনেটিক সিস্টেমস এবং ম্যাটেরিয়াল সায়েন্স, খুবই ব্রডলি যদি আমি বলতে চাই। আমাদের কিছু কাজ হয়েছে বলে মনে হয়, এবং আমার গ্রুপের ছাত্রছাত্রীরা সারা দেশে ছড়িয়ে পড়েছে, দেশের বাইরে আছে, তারা কাজ করছে। সো আমি এখন ব্যাটারি বোধহয় একটু সমস্যা করছে। কামিং ব্যাক টু দ্য বিজনেস, আমি সুপারকন্ডাক্টিভিটি নিয়ে কথা বলবো। সুপারকন্ডাক্টিভিটি
কি জিনিস সুপারকন্ডাক্টর কি জিনিস নাম শুনে বোঝা যায় এ কন্ডাক্টর হুইচ ইজ সুপার আসলে সুপার না অ্যাবসলিউটলি সুপার কিন্তু ইটস মাচ মোর দ্যান দ্যাট এটা একটা ইলেকট্রনিক ফেজ অফ ম্যাটেরিয়াল আমরা যখন ফেজ নিয়ে কথা বলি তখন বারবার আমরা পানির উদাহরণ দিই যে আমি পানির বোতল ছাড়া নড়াচড়া করি না লিকুইড এই বোতলটার মুখটা খুলে গরম করা শুরু করলে উইল সি it evaporate at some particular temperature আবার এটা রেফ্রিজারেটরের ভিতরে রেখে দিলে উইল সি that it will become frozen বরফ হয়ে যাবে তো এই ধরনের ফেজ ট্রানজিশন যেগুলোর ফিজিক্যাল চেঞ্জটা আমরা চোখে দেখতে পাই সেগুলো বোঝা খুব সহজ পানি বাষ্প বরফ we can see the physical appearance তার প্রপার্টি আমরা হাত দিয়ে ফিল করতে পারি বরফ শক্ত লাগে পানির মতো লাগে কেটল থেকে যখন বাষ্প বের হয় তখন সেটা বাতাসের মতো লাগে গরম বাতাস সো এগুলো আমরা খুব সহজে ফিল করি কিন্তু আসলে ফেজ ট্রানজিশনের সাথে যে জিনিসগুলো ফিজিক্সের দিক থেকে রিলেটেড সেগুলো হচ্ছে ফেজ ট্রানজিশনের ফলে নতুন নতুন ধর্ম একটা বস্তু একই বস্তু ডিপেন্ডিং অন ফেজ ট্রানজিশন নতুন নতুন ধর্ম প্রদর্শন করে যেমন পানির সারফেস টেনশন কিন্তু এটাকে যখন আমি বাষ্পে পরিণত করি তখন এর কোনো সারফেস টেনশন থাকে চেঞ্জ ইন দ্য প্রপার্টি এই পানিকেই যখন আমি বরফে পরিণত করি it has modulus of rigidity পানির কোনো modulus of rigidity so all those things the properties are changed এর পেছনে যে জিনিসটা আছে সেটা গুরুত্বপূর্ণ এবং ইলেকট্রনিক ফেজ of a material তার মানে superconducting state is a particular electronic phase of a material এখানে কি পানির মতো এটা কি appearance change করে একটা টেম্পারেচারে এটা যদি সুপারকন্ডাক্টর হয় if I cool it down it will be look the same ঠিক এরকমই এটাকে দেখাবে এটা দেখতে কোনো পরিবর্তন হবে না কিন্তু এর বৈশিষ্ট্যের বিচারে অনেক বড় পরিবর্তন হবে so this is a phase transition in the electronic sense সবচেয়ে সহজ উদাহরণ কি এর একটা খুব সহজ উদাহরণ আমরা সবসময় আমরা দেখিনি কিন্তু আমরা জানি যে if you have a piece of ferromagnet যেটা spontaneous magnetization আছে এবং তার ম্যাগনেটিক প্রপার্টি আমরা দেখি এটাকে যদি গরম করি তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার it will not show the spontaneous magnetism anymore ম্যাগনেট দিয়ে একটা লোহাকে টেনে রেখে দিয়েছি আমি ম্যাগনেটটাকে গরম করছি ফট করে একটা টেম্পারেচারে লোহাটাকে ছেড়ে দেবে আর ধরে রাখবে না সো ম্যাগনেটের অ্যাপিয়ারেন্স কি চেঞ্জ হয়েছে চেহারা কি চেঞ্জ হয়েছে চেহারা চেঞ্জ হয়নি ওই আগে যেরকম ছিল এখনো তেমন আছে কিন্তু সাম প্রপার্টি হ্যাজ চেঞ্জ ড্রাস্টিক্যালি এবং এটাও কিন্তু একটা ইলেকট্রনিক ফেজ ট্রানজিশনের এক্সাম্পল সুপারকন্ডাক্টর এই ঘটনাটা ঘটে এবং যেটা বলছিলাম যে whenever there is a phase transition হয় কোনো নতুন প্রপার্টি অ্যাপিয়ার করবে অথবা কোনো একটা সিগনিফিক্যান্ট প্রপার্টি উইল নট সি দ্যাট এনি লঙ্গার যে কোনো ফেজ ট্রানজিশনের সাথে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট ফিজিক্স এই জায়গাটা মনে রাখতে হবে হোয়াট এভার বি দ্য ফেজ ট্রানজিশনকে থার্মোডাইনামিক্যালি বিভিন্নভাবে ভাগ করা যায় ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার সো অন তোমরা যারা থার্মোডাইনামিক্স পড়ছো তারা তাদের এটা জানার কথা আর কি কিন্তু সমস্ত ফেজের জন্যই একটা পার্টিকুলার প্যারামিটার আছে যার নাম হচ্ছে অর্ডার প্যারামিটার হোয়াট এভার বি দ্য ফেজ এই ফেজের জন্য একটা অর্ডার প্যারামিটারকে ডিফাইন করতে পারতে হয় যারা ভালো ফিজিসিস্ট তারা বুঝতে পারে যে অর্ডার প্যারামিটারটা কি হবে ইটস নট ট্রিভিয়াল এবং এই অর্ডার প্যারামিটারের দিকে তাকিয়ে আমরা বলি যে ফেজ ট্রানজিশন হলো কি হলো ফেজ ট্রানজিশনের অর্ডার আছে যেমন আমি যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম পানি থেকে বাষ্প অথবা পানি থেকে বরফ দিস ইজ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন এখানে ল্যাটেন্ট হিটের আকার আছে ভলিউম চেঞ্জ হয় আরো বৈশিষ্ট্য তো এই যে ঘটনাগুলো ঘটে সেখানে সবসময় যে জিনিসটা একেবারে at the heart
হৃদয়ে যে জিনিসটা থাকে সেটা হলো সিমেট্রি। তো আমি সেটা একটু বলবো যে সিমেট্রি কিভাবে আসে। এখানে অর্ডার প্যারামিটার, দিস ইজ ম্যাগনেটিক সিস্টেম। এটা থেকে আমরা কিছু ধারণা করতে পারি একটা ম্যাগনেট, দিস ইজ পিস অফ ম্যাগনেট। আমি যদি এটাকে 25 টেম্পারেচারের নিচে নেমে যাই, দেন ইট উইল শো স্পন্টানিয়াস ম্যাগনেটাইজেশন। চুম্বক হয়ে যাবে, বাড়ি থেকে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। চুম্বক হয়ে যাওয়ার অর্থটা হলো এর ভিতরে যে ম্যাগনেটাইজেশন আছে, ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, এই ম্যাগনেটাইজেশনের ভ্যালু এট এ পার্টিকুলার টেম্পারেচার সাডেনলি 0 থেকে নন জিরো হয়ে যাচ্ছে। তার মানে এই যে আমার যে ম্যাগনেটিক মোমেন্ট গুলো আছে সেগুলো অ্যালাইনমেন্ট হওয়ার একটা প্রবণতা থাকে। এটা হলো অ্যাভারেজ ম্যাগনেটাইজেশন। এই টেম্পারেচারের নিচে যদি তুমি চলে যাও, then you will see this, the magnetic moments are trying to get aligned at a certain direction. তাহলে এখানে অর্ডার প্যারামিটারটা কি? অর্ডার প্যারামিটার হচ্ছে ম্যাগনেটাইজেশন itself is the matter. যে স্পন্টানিয়াসলি যে মুহূর্তে তুমি ম্যাগনেটাইজেশন পাওয়া শুরু করলা, তুমি বুঝলে যে এটা ইলেকট্রনিক ফেজ ট্রানজিশন হচ্ছে এবং মোমেন্ট গুলো সব একই দিকে মুভ করে দাঁড়ানোর একটা কাজ শুরু করেছে। সো দিস ইজ দ্য অর্ডার প্যারামিটার। তুমি যখনই এই ট্রানজিশন টেম্পারেচার, দিস ইজ দ্য ফেরোম্যাগনেটিক ট্রানজিশন টেম্পারেচার, এদিকে চলে গেলে না আর কোনো অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট নাই। তার মানে কি এই অর্ডার থেকে এইখানে মোমেন্ট গুলো এখন কমপ্লিটলি র্যান্ডমলি ওরিয়েন্টেড। আমি যদি ওখানে গড় মোমেন্ট বের করতে চাই, অ্যাভারেজ উইল বি 0। গড় মোমেন্ট যেটা বের করেছি সেটা কোথাও নন জিরো, কোথাও 0, and the point of demarcation is the transition temperature Tc at T equals Tc। এই ঘটনাটা ঘটছে। তাহলে অর্ডার প্যারামিটারের জন্ম হচ্ছে কোথায়? at T equals Tc। এর নিচে চলে গেলে ফাইনাইট ম্যাগনেটাইজেশন পাওয়া যাচ্ছে, এর উপরে চলে গেলে পাওয়া যাচ্ছে না। and magnetization itself is the order parameter। এটাই বলে দিচ্ছে যে আমার ম্যাগনেটিক মোমেন্ট সিস্টেম গুলো অর্ডার না ডিসঅর্ডার। in this first transition সুপারকন্ডাক্টিভিটি এগুলো আবিষ্কারের গল্পটা বলবো। এই ছবিটা খুবই কমন। আমেরিকা অনেস্ট 1911-তে সুপারকন্ডাক্টিভিটি আবিষ্কার করেন এবং এই যে ছবিটা এটা ক্লাসিক। তিনি নোবেল প্রাইজ পান 1913-তে এবং সুপারকন্ডাক্টিভিটির আবিষ্কারটা আসলে ভেরি ক্লোজলি রিলেটেড টু দ্য ডিসকভারি না, ডিসকভারিও বলা যায়, লিকুইড হিলিয়াম। শুধু সুপারকন্ডাক্টিভিটির ডিসকভারির জন্য যে নিয়ামক হিসাবে ছিল তা না, মোর ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইট ওয়াজ দ্য বিগিনিং অফ লো টেম্পারেচার ফিজিক্স। লো টেম্পারেচারের ফিজিক্সের আসলে সত্যিকার অর্থে লো টেম্পারেচার ফিজিক্সের জন্ম হচ্ছে ফ্রম দ্য লিকুইফ্যাকশন অফ দ্য হিলিয়াম। লো টেম্পারেচার ফিজিক্স একটা অসম্ভব ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ফিজিক্স। এই কথাটা এখানে বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে হিলিয়াম প্রোডাকশন, লিকুইড নাইট্রোজেন প্রোডাকশন, এগুলো আসলে প্রথম উদাহরণ যে আমাদের পদার্থবিজ্ঞানের ল্যাবরেটরির সাথে পরীক্ষণের সাথে কি করে ইন্ডাস্ট্রিগুলো যুক্ত হলো। এর আগে কিন্তু আমরা বলি না যে একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এর আগে এই ধরনের উদাহরণ ছিল না। এটা অনেক কিছুরই শুরু হয়। সুপারকন্ডাক্টিভিটি আবিষ্কারের আগে ফিজিসিস্টদের থিওরি তো ছিল, সিন্স দে আর থিওরিজ, তাদের নিশ্চয়ই একটা ধারণা ছিল যে আমরা যদি টেম্পারেচার কমাতে থাকি তাহলে একটা মেটালের রেজিস্টিভিটি কি হবে অথবা কন্ডাক্টিভিটি কি হবে। এবং 3 ধরনের ধারণা ছিল এবং এটা খুব মজার যে তারা ভাবতেন যে আমরা টেম্পারেচার কমালে আমি ছাত্রদের জিজ্ঞেস করি, তোমাকে যদি এ পিস অফ ম্যাটেরিয়াল দেওয়া হয় এবং তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এটা
মেটাল না সেমিকন্ডাক্টর 100% নিশ্চয়তার সাথে না, বাট অনেকটাই নিশ্চয়তার সাথে তুমি বলতে পারবে। কি করে? যদি গরম করো, গরম করার সাথে সাথে যদি রেজিস্টিভিটি বাড়ে, তাহলে এটার নাম কি হওয়া উচিত? মেটাল। আর যদি গরম করো আর দেখো যে রেজিস্টিভিটি কমছে, তার মানে কন্ডাক্টিভিটি বাড়ছে, তাহলে তুমি বলো যে এটা সেমিকন্ডাক্টর। এর কারণ আছে, তোমরা জানো কেন আর কি, যে জেনারেশন অফ electrons and holes across the band gap and all those things, এবং মেটালের জন্য স্ক্যাটারিং এর ডমিনেন্ট রোল। তো যেটা বিজ্ঞানীরা ভাবতেন যে যেহেতু টেম্পারেচার কমালে মেটালের কন্ডাক্টিভিটি বাড়তে থাকে, তো ভালো, আমি যদি টেম্পারেচার কমাতে থাকি তাহলে আস্তে আস্তে মেটালের কন্ডাক্টিভিটি বাড়তে থাকবে, since the thermal scattering will go down. আর একদল ভাবলেন যে টেম্পারেচার যদি কমাতে থাকি তাহলে whatever be the metal, কিছু তো ইম্পিউরিটি থাকবে, সেই ইম্পিউরিটি কন্ট্রিবিউশনটা থাকবে, একটা ফাইনাইট রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমে যাবে। এবং 3 নম্বর যে অ্যাপ্রোচটা ছিল, এটা বেশিরভাগ বিজ্ঞানীদের ছিল। তার কারণ ওই সময় তাদের অ্যাটমিক মডেল সম্পর্কে একটা ধারণা ছিল। তারা যেটা বলতেন সেটা হলো, আমি যদি টেম্পারেচার কমাতে থাকি তাহলে যেই মেটালের ভিতরে যে ইলেকট্রনগুলো নড়াচড়া করে বেড়ায় তাদের থার্মাল কাইনেটিক এনার্জি কমে যাবে, ওই অ্যাটমগুলো ওদেরকে ধরে ফেলবে, তাই না? কোর ইলেকট্রনগুলো কিন্তু ধরেই ফেলবে। তারা ভাবছেন যে শুধু কোর ইলেকট্রন না, এখন টেম্পারেচার কমিয়ে দিয়েছে, ইলেকট্রনের এনার্জি অনেক কম, অ্যাটম ওকে ধরে ফেলবে। অ্যাটম যদি তাকে ধরে ফেলে তাহলে কি অবস্থা হবে? It will become insulating because we will no longer have mobile charge carriers. এটা ছিল তাদের, যে কেউ বললো যে আস্তে আস্তে কমতে থাকবে, কেউ বললো আস্তে আস্তে কমতে কমতে স্যাচুরেটেড হয়ে যাবে, আর কেউ বললো হ্যাঁ একটু কমে, কিন্তু খুব যখন থার্মাল এনার্জি কমে যাবে, অ্যাটমগুলো যখন ধরে ফেলবে, তখন it will become insulated, রেজিস্ট্যান্স আর কমবে না, এক লাফে অনেক বেড়ে যাবে। কিন্তু নেচার কমন সেন্স, নেচার যে ঘটনা ঘটায় এটা সবসময় প্রেডিক্ট করা যায় না, এবং সুপার কন্ডাক্টিভিটি একটা অদ্ভুত ঘটনা, এর কোনোটাই ঘটে। আমি যদি এলিমেন্টগুলোর দিকে তাকাই, আমাদের পেরিয়ডিক টেবিলের বহু এলিমেন্ট আছে যারা সুপার কন্ডাক্টর। এখানে দেখানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইটা যে সময় করা হয়েছে কয়েক বছর আগে, now we have more superconductors in the elemental form. The elemental form is a superconductivity, the transition temperature is quite low. এবং সুপারকন্ডাক্টিং ফ্যামিলির কথা যদি বলি, অনেক ফ্যামিলি আছে, again this list is not exhaustive, আরো অনেক নতুন নতুন সুপারকন্ডাক্টর আসছে, আগামী সিস্টেমস, টপোলজিক্যাল সুপারকন্ডাক্টরস। আমি বোধহয় এখানে হাইড্রাইডের কথা লিখিনি, এখানে হাইড্রাইড নাই, এগুলো সবই খুব প্রমিনেন্ট ক্লাস অফ সুপারকন্ডাক্টরস, এবং অনেক নতুন নতুন সুপারকন্ডাক্টর আসছে। আমার নিজের পার্টিকুলার ইন্টারেস্ট হচ্ছে কপার অক্সাইড সুপারকন্ডাক্টর। এখানে যে কিউপ্রেটস বলে এটাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে একটা তো কন্ডাক্টিভিটির আলাদা, যে শার্পলি, ভেরি শার্প, ফাইনাইট রেজিস্টিভিটি থেকে একটা পার্টিকুলার ট্রানজিশন টেম্পারেচার একেবারে রেজিস্টিভিটি জিরো হয়ে যায়। এখানে একটা প্রশ্ন আছে, এটা কি আসলেই জিরো? আমরা বলবো এটা জিরোর যত কাছাকাছি তুমি চিন্তা করতে পারো তত জিরো। এটাকে জিরো বললে কোনো অসুবিধা না। এবং এটার একটা এক্সাম্পল হচ্ছে যে আমার যদি একটা সুপারকন্ডাক্টিং লুপ থাকে, আমি যদি ওই লুপে ডিউ টু দ্য ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড একটা কারেন্ট ইনডিউস করতে পারি, একটা লুপ, কিছু না। তোমরা জানো যে ফ্যারাডেস ল, ইউ ক্যান ইনডিউস কারেন্ট ইন দ্য লুপ। তুমি যদি ওই লুপে কারেন্ট ইনডিউস করতে পারো, তারপরে ম্যাগনেটটা পকেটে নিয়ে তুমি যদি চলে যাও, তাহলে অর্ডিনারি কন্ডাক্টর হলে কি হবে? তুমি ম্যাগনেটটা নিয়ে চলে যাবে, ওই কারেন্টও বন্ধ হয়ে যাবে। ইন দ্য সুপারকন্ডাক্টিং লুপ তুমি এই কারেন্টটা যদি ওই লুপে ইনডিউস করতে পারো, কারণ 5 বছর পরে এসে যদি দেখো ঠিক ওই কারেন্টটাই ফ্লো করছে, এতটুকু দিকেই তুমি ধরতে পারবে। তো ঠিক আছে, তুমি 10 বছর পরে আসো, আবারও তুমি ওই একই কারেন্ট, তুমি বললে যে আমার পক্ষে আসার সমস্যা, আবার নাতির নাতি এসে দেখা যাক, সে এসে যদি দেখে
the temperature is maintained. So we actually current. In fact, it's possible to maintain that current for millions of years. So no dissipation nahi, a current decay line. It's perfect conductor in every sense. To this condition that maintain করতে পারবে। আরেকটা ব্যাপার যেটা আছে, which is very important, যে তোমরা জানো যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোর আমরা যে ক্লাসিফিকেশন করি, সে ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট, ফেরোম্যাগনেট, there are many other classifications, অ্যান্টিফেরোম্যাগনেট। কিন্তু ব্রডলি যদি তুমি বলো তাহলে মোটামুটি এই চারটার ভিতরে আমরা করাতে পারি। এই যে ডায়াম্যাগনেটিজম যেটা আছে, সুপারকন্ডাক্টরস আর দ্য only compounds in the whole universe which is perfect diamagnets. Superconductivity বৈশিষ্ট্য তুমি ল্যাবে এক্সপেরিমেন্ট করলে এবং তুমি দেখলে একটা পার্টিকুলার টেম্পারেচারে ফট করে রেজিস্টিভিটি জিরো হয়ে গেছে, তুমি বলে এই সুপারকন্ডাক্টর নোবডি উইল টেক দ্যাট। কেউ তোমার এই দাবি মেনে নেবে না, বলবে যে মাইসনার এফেক্টের কি খবর, তোমার এই কম্পাউন্ডটা কি পারফেক্ট ডায়াম্যাগনেটের মতো আচরণ করে? যতক্ষণ পর্যন্ত তুমি দুটো বৈশিষ্ট্য না দেখাতে পারবা, এটাকে কেউ সুপারকন্ডাক্টর হিসাবে স্বীকৃতি। ট্রু সুপারকন্ডাক্টরের এই দুইটা বৈশিষ্ট্য থাকে, একটা হলো কন্ডাক্টিভিটি ইনফিনিটি, ইনফাইনাইট অথবা রেজিস্টিভিটি জিরো, আর একটা হচ্ছে বিলো এ সার্টেন ম্যাগনেটিক ফিল্ড ইট ইজ এ পারফেক্ট ডায়াম্যাগনেট। এবং এর ফলে যে জিনিসটা ঘটে, যেটা বলে ডায়াম্যাগনেট কি করে, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল একে অপরকে কি করে, আকর্ষণ করার ক্ষমতা আছে, বিকর্ষণ করার ক্ষমতা আছে, ডিপেন্ডিং অন দ্য পোলারিটি। ডায়াম্যাগনেট সবসময় বিকর্ষণ করে। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন তোমরা দেখতে পাচ্ছ যে ইন দ্য নর্মাল স্টেট ওই বলটা হলো আমার স্পেসিমেন, যখন তোমার টেম্পারেচার সুপার কন্ডাক্টিং টেম্পারেচারে ট্রানজিশন টেম্পারেচারের উপরে ম্যাগনেটিক ফিল্ডস আর গেটিং থ্রু দ্য গোয়িং থ্রু দ্য কম্পাউন্ড। যখনই তুমি সুপার কন্ডাক্টর হয়ে যাবা, সে আর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে ঢুকতে দেবে, ঠেলে বাইরে সরিয়ে দেবে। এই ছবিতে দেখতে পাচ্ছ কনসিকুয়েন্সটা কি, ওই যে একটা সুপার কন্ডাক্টিং চাকতির উপরে যদি তুমি ওই সুমো কুস্তিগিরকে বসিয়ে দাও, দাঁড় করিয়ে দাও, আর নিচে যদি একটা সুপার কন্ডাক্টর থাকে, ও বেচারাকে সে ওই ম্যাজিক কার্পেটের মতো সে উপরে তুলে দেয়। দিস ইজ ম্যাগনেটিক লেভিটেশন। তুমি আমাকে যদি এই ফ্লোরটা যদি সুপার কন্ডাক্টর কি বলে ম্যাগনেটিক হতো, আমি যদি একটা রুম টেম্পারেচার সুপার কন্ডাক্টরের উপরে দাঁড়িয়ে থাকতাম, তাহলে ওই যে আলাদিন দেখেছো না তোমরা, ম্যাজিক কার্পেটের উপর ঘুরে বেড়াই, আমি this is magnetic levitation. It is superconductivity একটা বৈশিষ্ট্য, and this is a consequence of electronic phase transition. Electromagnetic gauge symmetry বলে একটা symmetry আছে, once that symmetry is broken, magnetic field superconductor-এর ভিতরে ঢুকতে পারে। এই যে এখানে এটা হরদম বাচ্চাদের যখন বিভিন্ন ল্যাবে ডাকা হয় এটা দেখা হয় যে এখানে নিচেরটাই সুপারকন্ডাক্টর, উপরেরটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা, উইথ দ্য ম্যাগনেটিক্যালি লেভিটেটেড। আমরা মানুষ হিসাবে খুব নিষ্ঠুর, স্যারের কথায় এই কথাগুলো আর সামটাইমস হোয়াট দে ডু, এটা একদম করা ঠিক না এবং এখন আর করে না। আর শুরুর দিকে যে কাজটা করতো সেটা হলো যে একটা ফ্রোজেন ব্যাংকে লেভিটেট করা, কারণ ব্যাগের ভিতরেও কাইন্ড অফ আমাদের শরীরে আমাদের হিমোগ্লোবিনে সুপারকন্ডাক্টিং ডিভাইস আছে, যেগুলো স্কুইড, ইট হ্যাজ ম্যাগনেটিক মোমেন্ট। তো ওই আমার শরীরে যেটুকু ম্যাগনেটিজম আছে সেটুকু খাটিলে সেটুকু দিয়েও যদি খুব হালকা হতো না, মশামাছির মতো, তাহলে এটাকে লেভিটেট করা যেতে পারে। ঠিক দেহ টানি করা ঠিক না, তাই না? কোনো ব্যাংকে অকারণে এগুলো করাটা সভ্যতার সাথে যায় না। আচ্ছা, তো সুপারকন্ডাক্টরগুলো আবার দুই ভাগে ভাগ করা যায়। আমরা একটা ভাগকে বলি টাইপ 1, একটাকে টাইপ 2। টাইপ 2 ভিতর দিয়ে কিছু কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন ঘুরতে পারে, আবার সার্টেন ম্যাগনেটিক ফিল্ড আমরা বলি লোয়ার ক্রিটিক্যাল ফিল্ড। লোয়ার ক্রিটিক্যাল ফিল্ডের চেয়ে উপরে যদি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া যায়, তাহলে কিছু কিছু ফিল্ড লাইন ভিতরে ঢোকে এবং সেই ফিল্ড লাইনগুলো এগুলো কোয়ান্টাইজড লাইনস অফ ম্যাগনেটিক ফিল্ড, এগুলোকে বলে ভোর্টিসেস। এখানে সেটার একটা ইমেজ তৈরি করা হয়েছে, আপনি ক্যান সি যে কি চমৎকারভাবে
ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ঢুকেছে এবং একটা প্যাটার্ন তৈরি করেছে। এটা ইয়ে করে দেবে, এই যে these are the field lines, পুরোটার ভিতর দিয়ে ঢোকেনি, কিছু কিছু জায়গার ভিতর দিয়ে ঢুকেছে। আমি এটা ডিটেইলে যাবো না, অনেক কথা বলতে হবে। এর পিছনে কারণ হলো আসলে এনার্জির খেলা। সুপারকন্ডাক্টর কেন ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঢুকতে দেয় না? কারণ ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঢুকতে দিলে টোটাল যে এনার্জিটা দাঁড়ায় তার তুলনায় ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি বাইরের দিকে ঠেলে দিই আমার এনার্জেটিক্যালি সুবিধা হয়। আবার আফটার সার্টেন ম্যাগনেটিক ফিল্ড সুপারকন্ডাক্টর বলে যে আমি সবাইকে ঢুকতে দিব না, দুই একটাকে যদি আমি ঢুকতে দিই তাহলে আমার টোটাল এনার্জিতে সুবিধা হয়। সো দিস ইজ দ্য পিকচার। এখানে দেখতেই পাচ্ছ দুই রকমের ক্রিটিক্যাল ফিল্ড আছে, একটা হলো লোয়ার ক্রিটিক্যাল ফিল্ড, একটা হচ্ছে আপার ক্রিটিক্যাল ফিল্ড। ক্রিটিক্যাল ফিল্ড আমি কিছু বলিনি, এখন একটু বলি। ক্রিটিক্যাল ফিল্ড হচ্ছে সেই ফিল্ড যেই ফিল্ডের উপরে সুপারকন্ডাক্টর আর সুপারকন্ডাক্টিং প্রপার্টি শো করতে পারে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে কিন্তু সুপারকন্ডাক্টিং প্রপার্টি ডিস্ট্রয় করে দেওয়া যায়। এবং এগুলো সবই নোবেল প্রাইজের পাচ্ছে। কন্ডেন্স ম্যাটার ফিজিক্স বেশি এবং এই স্ক্যাটারিং এর জন্যই এই ঘটনাগুলো ঘটে। এবং কেন স্ক্যাটারিং এর কারা এর পিছনে আছে? এর মধ্যে আসলে ইলেকট্রন স্ক্যাটারিং। আমরা জানি যে একটা ইলেকট্রন যখন আরেকটা ইলেকট্রনের কাছাকাছি আছে, ইভেন দূরে থাকলে কুলম্ব ইন্টারঅ্যাকশন ইজ লং রেঞ্জড, একে অপরকে বিকর্ষণ ছড়িয়ে। দিস ইজ স্ক্যাটারিং। ইলেকট্রন এবং ফোনন, তোমরা ফোননের কথা সবাই জানো যে আমাদের যে আয়নগুলো আছে একটা ল্যাটিস পয়েন্টস, এরা যখন ভাইব্রেট করে দুইটি থার্মাল এনার্জি, তারা একটা ফোনন ফিল্ড তৈরি করে। দিস আর কোয়ান্টাম অফ ল্যাটিস ভাইব্রেশন অথবা মেকানিক্যাল ভাইব্রেশন, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে। ইলেকট্রন এবং ইম্পিউরিটি এরাও একে অপরকে স্ক্যাটার করে। কেন করে? তুমি যাচ্ছ, যেতে যেতে তুমি যাচ্ছিলে ভালো, এই হঠাৎ করে দেখলে এখানে একটা সোফা, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ডিরেকশন, না? এবং এগুলো সবই কিন্তু আসলে কুলম্ব ফিল্ডের কনসিকুয়েন্স। সো দিস আর স্ক্যাটারিং। এই স্ক্যাটারিং এর ফলে রেজিস্টিভিটি তৈরি হয় এবং কন্ডাক্টিভিটি বিকামস লিমিটেড। তাহলে কি হলো? স্ক্যাটারিং এর সাথে রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটির একটা সম্পর্ক আছে। এবং সুপারকন্ডাক্টিং স্টেটে, তার মানে আমি যখন বলছি ইনফাইনাইট কন্ডাক্টিভিটি, তখন স্ক্যাটারিং কি ইফেক্টিভ না ইনএফেক্টিভ? কি মনে হয় ছাত্রদের, কি মনে হয়? সুপারকন্ডাক্টিং স্টেটে স্ক্যাটারিং কাজ করে না। যদি কাজ করতো তাহলে রেজিস্টিভিটি থাকতো। কেন স্ক্যাটারিং কাজ করে না? তার কারণ নর্মাল স্টেটে আমার যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, দে মুভ কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্টলি। কেন কাইন্ড অফ বলছি? আসলে কেউ অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট না। কিন্তু তুমি মাছের বাজারে ঢুকেছো এবং তুমি মাছের বাজারে অনেক ভিড়, তুমি দেখছো তোমার চলাফেরা কিন্তু অন্য যারা আছে তাদের চলাফেরা দিয়ে নিয়ন্ত্রিত, তাই না? তুমি কি ইচ্ছা করে ওখানে দৌড়াতে পারো? মাছের বাজারে তুমি দৌড়াতে পারো। কিন্তু সুপারকন্ডাক্টিং স্টেটে দ্য ইলেকট্রনস, অল দ্য সুপারকন্ডাক্টিং ইলেকট্রনস, they come into a single quantum state, এবং এটাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম স্টেট। এদের সবার নড়াচড়া becomes coordinated। মাঠের বাজারে তোমরা যদি সবাই মার্চ করে দাও একটা অ্যাভারেজ দূরত্ব মেনটেন করে এবং আবার সবাই সবার হাত ধরে, তাহলে কি একটা লোকাল পারটারবেশন এর মধ্যে কোনো একজনকে ছুটিয়ে দিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে? That is what happens. এটাকে আমরা বলি কুপার পেয়ার। ইলেকট্রনগুলো পরস্পরের সাথে পেয়ার ফর্ম করে এবং তাদের চলাফেরাটা হয়ে যায় কোঅর্ডিনেটেড, এবং সেটাকেই আমরা বলি সিঙ্গেল কোয়ান্টাম স্টেট। নর্মাল স্টেটে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা আলাদা আলাদা ওয়েভ ফাংশন আছে। সুপারকন্ডাক্টিং স্টেটে যতগুলো ইলেকট্রন সুপারকন্ডাক্টিং স্টেটে আছে, কুপার পেয়ার ফর্ম করেছে, তাদের জন্য একটি মাত্র কোয়ান্টাম স্টেট, এবং ওই স্টেট থেকে একজনকে ছুটিয়ে নিতে গেলে তোমার এনার্জি অনেক এনার্জি লাগে, যে এনার্জিটা নর্মাল স্ক্যাটারিং সেন্টারগুলো প্রোভাইড করতে পারে। সো এরা স্ক্যাটারিং ছাড়াই এরা ফ্লো করে এবং যার ফলে আমরা ইনফাইনাইট কন্ডাক্টিভিটি পাই। ঠিক আছে, এটা খুব ইনস্ট্রাকটিভ, এটা পছন্দ করি। অন্য কথা না বলে এটা বলি, সুপারকন্ডাক্টিভিটির আবিষ্কার আমরা বলেছিলাম 1911-তে, এবং এর একটা ট্রুলি
মাইক্রোস্কোপিক থিওরি, কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন, এটা পাওয়া গেল 1957 মধ্যে কত বছর আছে? 46 বছর ধরে মানুষ জিনিসটা দেখছে, কিন্তু মানুষ জানে না যে হোয়াট ইজ গোইং অন। মানুষ জানে না বলে কি মানুষ চেষ্টা থামিয়ে দিয়েছিল? থামিয়ে দেয়নি। এবং কারা কারা চেষ্টা করেছিলেন, দ্য লিস্ট ইজ এন্ডলেস। কিন্তু তুমি যদি লিটারেচার সার্ভে করো দেখবে যে নিলস বোর, অ্যালবার্ট আইনস্টাইন, হাইজেনবার্গ, ম্যাক্স বর্ন, ফাইনম্যান, ফিলিক্স ব্লক, লান্ডা, এরা হচ্ছে ফিজিক্সের আমি বিশ্বাসী মানুষ। ওই কি বলবো, পয়গম্বর টাইপের শব্দ আমাদের কাছে অন্য একটা মিনিং আছে, কিন্তু এরা অলমোস্ট ওই পিক টাইপের ফিজিক্সের সব বড় বড় যে সমস্ত আউলিয়া আছে, এরা হচ্ছে সেই সমস্ত আউলিয়া। তো এই আউলিয়া সাহেবরা যদি 46 বছরে একটা প্রবলেম সলভ না করতে পারেন, তাহলে বোঝা যায় না যে প্রবলেমটার ম্যাগনিটিউড কেমন, কোন ধরনের জটিল একটা প্রবলেম। এটা থেকে আমরা কি শিক্ষা নিব? এটা থেকে আমরা শিক্ষা নিব ওনারা তো ওনারা, আমি যদি কোনো কিছু না পারি দুঃখ পাওয়ার কিছু না, খুব বড় বড় মানুষ অনেক কিছু পারে না। সো আমার কাজ হলো চেষ্টা করা এবং বোঝার চেষ্টা করা। না পারাটা খুব বড় মেজার না, মেজার হচ্ছে আমি কতটুকু শিখলাম, কতটুকু জানলাম, কতটুকু পারলাম। তো এরা প্রত্যেকে কিন্তু নোবেল লরিয়েট। শেষ পর্যন্ত যেটা থেকে একটা ইঙ্গিত পাওয়া গেল যে সুপার কন্ডাক্টিভিটি আসলে ওইভাবে বোঝা যাবে না, অন্য একটা ব্যাপার আছে, সেটা হলো এলিমেন্টাল সুপার কন্ডাক্টরগুলোতে দেখা গেল যেমন মার্কারির অনেকগুলো আইসোটোপ আছে। আমি যদি এক মার্কারির সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার যদি আমি এক আইসোটোপে মেজার করি, তার মানে এক ম্যাস নাম্বার নিয়ে যদি মার্কারি নিই, অ্যাটমিক নাম্বার ইজ দ্য সেম, আমি যদি আরেকটা নাম্বারে যাই তাহলে একটু করে সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার চেঞ্জ হবে। তো বিজ্ঞানীরা তো বোধহয়, আমি সবসময় বলি যে আমি সারা জীবন প্রচুর বোকামি করছি, ওই বোকামি বাইরে আর কিছু নেই, কারণ করি তো মাস্টারি আর পড়াই তো ফিজিক্স। দুনিয়াদারি বোঝার জন্য আমার কিছুটা বুঝতে ভালো, কিন্তু সবসময় বুঝবোই আমার কোনো কথা। তো কথাটা হইলো তারপরেও আমি বায়াসড। ফিজিসিস্টদের চেয়ে স্মার্ট পিপল আর দুনিয়াতে নাই। হ্যাঁ, অন্যরা অনেক কথা বলতে পারে, বহু কথা বলতে পারে, আমার কথা হলো ফিজিসিস্টদের চেয়ে স্মার্ট পিপল আর দুনিয়াতে নাই। এরা অঙ্ক বোঝে, এরা প্রকৃতি বোঝে, এবং এরা ভিতরে দেখার ক্ষমতা এক্স্যাক্টলি কি হচ্ছে, যে কথাটা স্যার বলছেন, তোর মাথাটা যদি ফিজিক্সের জন্য তৈরি হয়ে যায়, তুমি অনেকের চেয়ে ভালো রাজনীতি, অর্থনীতি, ধর্ম এবং সমাজ করবে। কিন্তু তুমি ধরা খাবে বলে না, তুমি অনেকের মতো হয়তো দুষ্টুমিটা বুঝবে না, দুনিয়াটা অনেকটা দুষ্টুমি তো চলে। ওই জন্যই আমরা ভুল খাই, অনেক কিছু বুঝি টুঝি, কিন্তু তারপরেও ভুলই আমাদের কপালে বেশিরভাগ সময় জোটে আর কি। বাট উই ডু আন্ডারস্ট্যান্ড একটা জিনিসের ভিতরে কি করে ঢুকতে হয়, উই হ্যাভ দ্যাট ট্রেনিং। তো ওইটা নিয়ে দুঃখ করো, তোমরা হচ্ছে সবচেয়ে স্মার্ট। এই বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে সবচেয়ে, বাইরের কেউ থাকলে হয়তো আমি কিছু বলবেনি, আমি যেটা বলছি এটা পক্ষপাত বলতে হবে আসলে। তো তারা যেটা দেখলেন যে ওই আইসোটোপিক এক্সচেঞ্জের ফলে সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, কারণ কি সর্বনাশ। তোমরা জানো যে যখন আইসোটোপ চেঞ্জ করি ইলেকট্রনিক প্রপার্টিতে খুব একটা চেঞ্জ হয়। তাহলে ইলেকট্রনিক প্রপার্টি, ইলেকট্রনিক কনফিগারেশন, অরবিটাল এনার্জিস, এগুলো অলমোস্ট একই, কিন্তু সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচারে একটা পার্থক্য তৈরি হচ্ছে। তাহলে নিশ্চয়ই সামথিং ইজ দেয়ার। এবং তারাও কি এটার সাথে সাথে তাদের মাথায় আসলো, যেহেতু খুব বুদ্ধিমান, যে মার্কারির যে অ্যাটমগুলো আছে ম্যাস চেঞ্জ করলে যেই জায়গাটাতে অবভিয়াসলি চেঞ্জ আসবে সেটা হলো ফোনন ফ্রিকোয়েন্সি। তোমরা জানো হারমোনিক অ্যাপ্রক্সিমেশন আছে, তাহলে ওমেগা সমান স্কয়ার রুট অফ কে ওভার এম। এম এর পরিবর্তন হলেই ওমেগাতে পরিবর্তন, কারণ ইলেকট্রনিক প্রপার্টিজ, আমি শেষ করি। ইলেকট্রনিক প্রপার্টিজ যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশনের উপর নির্ভর করে এবং আইসোটোপিক চেঞ্জের ফলে সেটা চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ হচ্ছে ভাইব্রেশনাল প্রপার্টিতে। তাহলে ফোনন ইজ প্লেইং এ, তাহলে কি করতে হবে, সুপার কন্ডাক্টিভ বুঝতে গেলে আমাকে ইলেকট্রন ফোনন ইন্টারঅ্যাকশন দিতে হবে, এন্ড দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেশন। এবং এইটাতে যখন মানুষ গেল মানে কুপার পেয়ার ফর্মেশনটা তাহলে কি করে হচ্ছে,
সুপার পেয়ার ফর্মেশন হচ্ছে যে দুটো ইলেকট্রন যে পেয়ার ফর্ম করবে এবং কি বলে ম্যাক্রোস্কোপিক গ্রাউন্ড স্টেটে যাবে উইথ এ ম্যাক্রোস্কোপিক ওয়েভ ফাংশন, সেটা করতে গেলে তো একটা মিডিয়েটর লাগে। তোমরা জানো একটা ইলেকট্রন যে আরেকটা ইলেকট্রনকে রিপালস করে অথবা একটা প্রোটনকে অ্যাট্রাক্ট করে, এখানে মিডিয়েটিং ফিল্ডটা কে দেয় কেউ জানো? ফোটনস। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনে আমাদের যে গেজ বোসন আছে সেটা হলো ফোটন। তাহলে এখানে যে ইন্টারঅ্যাকশনটা হবে সেটা ইলেকট্রন ফোটন হবে না, এটা হবে ইলেকট্রন ফোনন। ফোননও কিন্তু একটা বোসন, এবং তারা এমন ভাবে হ্যামিল্টনিয়ানটা লিখলেন এবং সেটা সলিউশন করলেন যেখানে দেখা গেল যে ইফ ইউ হ্যাভ স্ট্রং ইলেকট্রন ফোনন ইন্টারঅ্যাকশন, দুটো ইলেকট্রনের মধ্যে যদি স্ট্রং ইন্টারঅ্যাকশন মিডিয়েট করা যায় ভায়া ফোনন, তাহলে দুটো ইলেকট্রনের কি হওয়ার কথা? একটা আরেকটাকে রিপালস করার কথা। বাট দ্যাট রিপালশন ক্যান বি ওভারকাম বাই দিস ইলেকট্রন ফোনন ইন্টারঅ্যাকশন, এবং সব মিলে যেটা হবে যে একটা নেট ইন্টারঅ্যাকশন থাকবে যেটা হলো অ্যাট্রাকটিভ। এবং অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন কি তৈরি করে? আবারও ছাত্রদের জিজ্ঞেস করি কি তৈরি করে? অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন বাউন্ড সিস্টেম তৈরি করে। হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রনটা লেগে থাকে না নিউক্লিয়াসের সাথে, কারণ প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন আছে এবং ইট ইজ ফর্মিং এ বাউন্ড সিস্টেম। তাহলে ইলেকট্রনগুলো যাদের একে অপরকে রিপালশন করার কথা, তাদের ভিতরে যদি কোনোভাবে অ্যাট্রাকশন চলে আসে, দে ক্যান অলসো কনস্টিটিউট এ বাউন্ড সিস্টেম। এবং দুটো ইলেকট্রন যখন এরকম বাউন্ড সিস্টেম তৈরি করে, ইট বিকামস এ কুপার পেয়ার। এবং এই বিদ্যাটা আসলে হচ্ছে নিয়ন কুপারের মাথা থেকে। হি ওয়াজ এ গ্র্যাজুয়েট স্টুডেন্ট আন্ডার জন বার্ডিন, এবং সেখান থেকে প্রথম সুপার কন্ডাক্টিভিটির মাইক্রোস্কোপিক থিওরি আসলো। বাউন্ড সিস্টেম তোমরা দেখেছো? কে কে দেখেছো বাউন্ড সিস্টেম? তোমরা সবাই বাউন্ড সিস্টেমের মধ্যেই আছো, একটু লাভ দিয়ে দেখো তো বাউন্ড সিস্টেমের মধ্যে আছো কি। তো এই যে বাউন্ড সিস্টেমের মধ্যে আছো, হ্যাঁ, আর্থ এবং তোমার ভিতরে একটা বাউন্ড সিস্টেম। ফিজিক্স তো শিখতে হবে বাবা, ওই এটা ওটা করে তো লাভ নাই, তোমাকে বুঝতে হবে যে কি ঘটনা ঘটছে। এবং বাউন্ড সিস্টেমের মধ্যে আসলে তার প্রমাণ কি হয়েছে? লাভ দিলে আবার নিচে চলে আসতে হবে, ছুটে চলে যাওয়া যায় না। এবং এই বাউন্ড সিস্টেমের পিছনে কে কাজ করছে? গ্র্যাভিটি। এবং গ্র্যাভিটির নেচার কি? অলওয়েজ অ্যাট্রাক্টিভ। সো হোয়ার দেয়ার ইজ অ্যাট্রাকশন, দেয়ার ইজ দিস পসিবিলিটি অফ ফর্মেশন অফ বাউন্ড সিস্টেম। আমার অনেকগুলো স্লাইড আছে, আমি অনেকগুলো স্লাইড নিয়ে আলাপ করবো না। এগুলো হচ্ছে ফাইনম্যান ডায়াগ্রাম এবং এটা খুব বিচ্ছিরিভাবে আঁকা আছে, তো দেখতে ভালো লাগে। এইভাবে আঁকা ঠিক না, ওই যে ন্যারো ট্যারো ইত্যাদি ইত্যাদি, লাইনগুলো মোটা, প্রত্যেকটারই কিন্তু সিগনিফিকেন্স আছে আর কি। তো একটা মোটা জিনিস, এটা একটু বলি, আর 5 মিনিট কথা বলবো, হার্ডলি 10 মিনিটস। সেটা হলো যে এই যে সুপার কন্ডাক্টরের কথা বলেছি, আমরা দেখি খুব মজা, নেচার ইজ সো ফুল অফ সারপ্রাইজেস এন্ড ওয়ান্ডারফুল থিংস, ম্যাজিক্যাল। সবচেয়ে ভালো মেটাল কোনগুলো? কপার, সিলভার, আয়রন, এগুলো খুব ভালো মেটাল, তাই না? অসম্ভব ভালো পরিবাহিতা এদের, এরা কিন্তু সুপার কন্ডাক্টিভিটি শো করতে চায় না। আমাদের তো একটা ধারণা ছিল যে সুপার কন্ডাক্টিভিটির চেয়েও ভালো, এবং টেম্পারেচার কমালে বিভিন্ন সিস্টেম সুপার কন্ডাক্টরে পরিণত হয়। এরা তো আগে থেকেই ভালো, তো এরা তো খুব ভালো সুপার কন্ডাক্টর হবে, আগে থেকেই ভালো, লেখাপড়ায় ভালো। তো কিন্তু হয় কেন হয় না? কারণ এরা তো খুব ভালো কন্ডাক্টর, এর পিছনে কারণ হলো যে এখানে স্ক্যাটারিং বেশি না কম? স্ক্যাটারিং কিসে কিসে হয়? ইলেকট্রন এবং ফোটনের মধ্যেও হয়। এখানে স্ক্যাটারিং কম বলে এরা ভালো কন্ডাক্টর। এখানে ইলেকট্রন ফোটন ইন্টারঅ্যাকশন শুরু থেকেই উইক, এবং ওই উইক ইলেকট্রন ফোটন ইন্টারঅ্যাকশন দিয়ে কুপার পেয়ার ফর্মেশন। ভালো হলেই যে শেষ পর্যন্ত ভালো হবে এমন কোনো কথা নাই। তোমরা যারা ফার্স্ট ইয়ারে বেশি ভালো করোনি, তাদের চান্স আছে যে তোমরা শেষ পর্যন্ত খুব ভালো করবা। আর ফোর্থ ইয়ার পর্যন্ত যারা ভালো করছো, এমন কোনো গ্যারান্টি নাই যে তোমরা সুপার কন্ডাক্টর হইতে পারবে। সো কিপ অন ট্রাইং, ঠিক আছে? অনেক ধরনের ব্যাপার আছে। আচ্ছা,
unfortunate, but at the same time I cannot blame you, কারণ আমরা একটা আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির ভিতরে বড় হই, এগুলো তোমাদের হাতে না। বার্ডিন, কুপার এবং শিফার, এখানে জন বার্ডিনের নাম কয়জন শুনেছো? অল্প কিছু ছাত্রছাত্রী। তোমরা জানো কিনা যে মানব ইতিহাসে যে আবিষ্কারগুলো একেবারে সত্যি সত্যি ইতিহাসে মোড় ঘুরিয়ে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডিসকভারি অফ ট্রানজিস্টর, এবং বার্ডিন এই ট্রানজিস্টর আবিষ্কারের পেছনে অত্যন্ত বড় ভূমিকা রেখেছিলেন এবং তার জন্য বার্ডিন একবার নোবেল প্রাইজ পেয়েছিলেন। বার্ডিন একমাত্র ফিজিসিস্ট যিনি জীবনে দুইবার, একবার হচ্ছে ট্রানজিস্টরে তার কন্ট্রিবিউশনের জন্য, আর একটা হলো সুপার কন্ডাক্টিভিটির মাইক্রোস্কোপিক থিওরি। ট্রানজিস্টরের আবিষ্কার ইলেকট্রনিক্সের জন্য যেরকম একটা বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সুপার কন্ডাক্টিভিটিতে পটেনশিয়াল আছে, এটা যদি আমরা আনলক করতে পারি এটাও মানব সভ্যতার চেহারা পাল্টে দেবে। দ্যাট উইল বি দ্য পারসন, ওই পাশে চক্র করে ভাষা শিখছে এই ভদ্রলোক ইজ আনপ্যারালেলড। হয়তো ভবিষ্যতে যখন সুপার কন্ডাক্টিভিটি তার সমস্ত গ্লোরি নিয়ে আমাদের এভরিডে লাইফে চলে আসবে তখন আমরা বুঝবো যে উনি কি করছে। নাম অত শোনা যায় না কারণ অত ক্যারিজমা থাকতেন না। ওই বলা হয় যে ওই ইন্স্যুরেন্সের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় না, অথবা ওষুধ বিক্রি করে বেড়ায় ট্রেনে, ওনার চলাফেরাটা উঠে। তো ওই রকম তাকে নিয়ে কাহিনী, রোমান্টিক উপন্যাস, সত্য মিথ্যা মিশিয়ে এটা সেটা বলা, সেইটা সেভাবে হয়নি। বাট আমরা যারা ফিজিক্সের ছাত্র মাস্ট রিড পারি। আচ্ছা, তাহলে ওখানে কি কথাটা ছিল যে একটা পটেনশিয়াল হচ্ছে ডিউ টু দ্য ইলেকট্রন ফোটন কাপলিং, আর একটা হচ্ছে যে কুলম্ব রিপালশন। এই দুইটার যোগফল যদি নেগেটিভ হয় দেন ইউ উইল হ্যাভ এ পাওয়ার সিস্টেম। একটা রিপালসিভ, একটা অ্যাট্রাকটিভ, দুইটা যোগ করে যদি আমি দেখি যে রিপালশনকে ছাপিয়ে উঠে কিছু অ্যাট্রাকশন আছে, দেন টু ইলেকট্রনস ক্যান ফর্ম এ পেয়ার এন্ড সুপার কন্ডাক্টিং ক্যাপাবিলিটি। তো এইটা এখানে সুপার কন্ডাক্টিং গ্যাপ ইকুয়েশন আছে, টাইম পারমিট করলে আমি পুরোটাই বলতে দারুণ একটা মজার ঘটানো হয়েছে, বাট আমাকে স্কিপ করতে হবে, এগুলো একটুখানি ছেড়ে দিতে হবে। যখনই বাউন্ড সিস্টেম ফর্ম করে তখন ফার্মি সারফেস আনস্টেবল হয়ে যায় এবং ফার্মি সারফেসের উপরে এবং নিচে একটা গ্যাপ ওপেন হয়, এটাকে সুপার কন্ডাক্টিং গ্যাপ হয়। ওই গ্যাপটাকে না টপকাতে পারলে তুমি কুপার পেয়ারকে ভাঙতে পারবে, এবং সেই জন্যই অর্ডিনারি স্ক্যাটারিং at low temperature in the superconducting state এতখানি এনার্জি সিস্টেমে সাপ্লাই দিতে পারে না যাতে এই সুপারকন্ডাক্টিং গ্যাপ টপকে যাওয়া যায়। আর যতক্ষণ না টপকাবে ততক্ষণ দিস ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম কোহেরেন্স বজায় থাকে এবং দেয়ার উইল বি নো স্ক্যাটারিং। এটা একটা পেপার, এটা ফিজিক্যাল রিভিউ লেটার্সে এসেছিল। এটাই হচ্ছে আমি বলবো যে ফিজিক্সের ইতিহাসে শ্রেষ্ঠ পেপারগুলোর মধ্যে একটা। তোমরা যখন একটু বড় হবে, অনেকে হয়তো বড় হয়ে গেছো, পড়ে তুমি খুব সামান্যই বুঝবে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে ইনসাইট কোন জিনিসকে ইনসাইট বলে এবং আসলে জিনিয়াসটা কোন। এই যে আমি শেষের দিকে চলে এসেছি, যখন সুপার কন্ডাক্টিভিটি নেই, এটা ডেন্সিটি স্টেটস, এটা ফার্মি লেভেল, এখানে কোনো গ্যাপ নেই। when you are below TC মানে সুপার কন্ডাক্টিং স্টেটে চলে গেছে, around the Fermi level a gap has been opened। এই যে 2 ডেল্টা যেটা দেখতে পাচ্ছ এটাই হলো সুপার কন্ডাক্টিং গ্যাপ। as long as this gap exists একটা স্যাম্পল সুপার কন্ডাক্টিভিটি শো করবে। তুমি যখন টেম্পারেচার বাড়াতে থাকো এবং যখন সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচারের উপরে চলে যাও তখন যে ঘটনা ঘটে, এইখানে যে পেয়ার্ড ইলেকট্রন গুলো আছে তারা সবাই এদিকে চলে আসতে পারে দুটো থার্মাল এনার্জি, এবং তখন এইটা আর এইটার ভিতরে আর পার্থক্য থাকে না এবং সুপার কন্ডাক্টিভিটি চলে যায়। এখানে অনেকগুলো কথা আছে। 4.1 ডিগ্রি সেলসিয়াসে আমরা সুপার কন্ডাক্টিভিটি আবিষ্কার করেছিলাম, তারপরে প্রায়
70 বছর সুপার কন্ডাক্টিভিটি যে ট্রানজিশন টেম্পারেচারের যে উন্নতি সেটা 23 ডিগ্রিতে যে ঠেকেছিল, তারপরে কপার অক্সাইড সুপার কন্ডাক্টরগুলো আসলো এবং কপার অক্সাইড সুপার কন্ডাক্টরগুলো আসার পরে এক লাফে 23 ডিগ্রি থেকে আমরা 164 ডিগ্রি কেলভিনে চলে গেলাম, 164 ডিগ্রি কেলভিনে চলে গেলাম 1994-এ। তারপরে আবার আমরা 21 বছর বসেছিলাম। 21 বছর পরে হাইড্রাইড সিস্টেমে আমাদের সুপার কন্ডাক্টিভিটি আবার এক লাফে 200 ডিগ্রি কেলভিনের উপরে চলে গেল। এখন কিছুটা ডিসপুট আছে, আমরা প্রায় রুম টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারের সুপার কন্ডাক্টর পাচ্ছি, কিন্তু আমরা খুব খুশি হতে পারছি না, কারণ এই সুপার কন্ডাক্টিভিটি পাওয়া যায় মেটালিক হাইড্রোজেন সিস্টেমে আন্ডার এক্সট্রিম প্রেশার। এত বেশি প্রেশার দিতে হয় যে এই প্রেশার দেওয়াটা অলমোস্ট একটা ইম্পসিবল ব্যাপার, এবং এই প্রেশারে যদি সুপার কন্ডাক্টিভিটি পাওয়া যায় এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইম্পসিবল, কারণ ওই প্রেশার তুমি মেনটেন করতে পারবে না। তো আমাদের এখন উদ্দেশ্য হলো হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টিভিটি খুঁজে বের করা, যেটা অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে এই সুপার কন্ডাক্টিভিটি শো করতে পারে। তো এইখানে টাইম ভার্সেস টিসি দেখানো হয়েছে, যে কথাটা বলছিলাম। এখানে আবিষ্কার এতদিন এইটুকু উঠেছে যে এই কপার অক্সাইডগুলো চলে আসলো লাভ দিয়ে, এরকম আর একটা লাভ আমাদের দরকার। যত রকমের কনডেন্স ফেজ আছে সুপার কন্ডাক্টিভিটি সবচেয়ে ওয়াইডলি এক্সপ্লোর্ড। 250,000 পেপারস হ্যাভ বিন পাবলিশড, এবং আমি এটা এখানে দাঁড়িয়ে বলতেই পারি যে ভিতরে প্রবলি 80%ই কোনো কাজের পেপার পাবলিশ করলে যে সেটা কাজের হবে এমন কোনো কথা না। একটা নতুন জিনিস আসছে, কেউ ভালো করে বুঝতে পারছে না, যে যার চিন্তা ভাবনা নিয়ে পেপার পাবলিশ করেছে, বেশিরভাগই কাজের না। বাট সায়েন্স ইজ লাইক দিস, এই অকাজের কাজ হতে হতে কিন্তু একটা কাজের কাজ হয়ে যাবে, এটা কোনো খারাপ জিনিস না। আমি কপার অক্সাইড সুপার কন্ডাক্টর নিয়ে কোনো কথা বলবো না, আমার সময় নাই। এটার ফেস ট্রানজিশন নিয়েও কিছু বলবো না, এখানে অদ্ভুত সব ইন্টারেস্টিং ব্যাপার আছে, বাট টাইম উইল নট পারমিট। পুরো ফিজিক্সের টোটাল স্পেকট্রামটাকে নেচার এই কপার অক্সাইড সুপার কন্ডাক্টরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এর মধ্যে সব কিছু আছে, এবং these are strongly correlated systems. এটা ফিজিক্স বোঝাটা আজকেও একটা চ্যালেঞ্জ, প্রায় 40 বছর হচ্ছে আমরা এগুলো নিয়ে আর আলাপ করি না। অর্ডার প্যারামিটার নিয়েও আমি আর কিছু বলবো না। সুপার কন্ডাক্টিভিটি ফর রিপালশন এই কথাটা বলি, একটুখানি বলি, 1 মিনিট বলবো মাত্র। ফিজিক্স পড়তে গেলে এটাও মাথার মধ্যে রাখতে হবে যে তুমি যা কিছু শিখেছো সব কিছু সাথে তোমার একটু লবণ মেশাতে হবে। তুমি যেমন শিখেছো তেমনই যদি বারবার নিতে থাকো, কোনো না কোনো জায়গায় তুমি আটকাবে। এতক্ষণ আমি যে আলাপ করলাম যে বাউল সিস্টেম ফরমেশনের জন্য কি দরকার, অ্যাট্রাকশন দরকার। এই স্লাইডে আমরা বলছি সুপার কন্ডাক্টিভিটি আসতে পারে, ইউ ক্যান স্টিল ফ্রম বাউল সিস্টেম ফ্রম রিপালশন, ইউ ক্যান। কিন্তু সেইটার কলা কৌশল নিয়ে যদি আমি এখন কথা বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে। কলা কৌশলটা হচ্ছে এই যে কে স্পেস, তোমরা বোঝো কে স্পেস বোঝো, রিয়েল স্পেস তো রেসিপ্রোকাল স্পেস জানো না, ব্রিলিয়ান্ট জোন, মোমেন্টাম স্পেস। মোমেন্টাম স্পেসে যে কোনো একটা পয়েন্টে সুপার কন্ডাক্টিং গ্যাপ ফাংশনটা তৈরি হয় অন্য সমস্ত পয়েন্টের কন্ট্রিবিউশন। মানে তোমার যে লাইফ তুমি খুব ভালো, কিন্তু তোমার লাইফ তৈরি করার পেছনে তোমার শিক্ষকরা আছেন, বাবা মা আছেন, বন্ধু বান্ধব আছেন, তারপরে তুমি যাই করো না কেন তুমি একা। ঠিক তেমনি সুপার কন্ডাক্টিং গ্যাপ ফাংশন যেটা তৈরি হয় সেটা আর সমস্ত পয়েন্ট সেখানে কন্ট্রিবিউট করে, এবং সেখানে এমন কলা কৌশল করা সম্ভব যে রিপালশন থেকেও বাউন্স ব্যাক ফরওয়ার্ড। তো ক্লিয়ারিং এর জন্য বোসন লাগবে, ফোনন হতে পারে, ম্যাগনাম হতে পারে, কোয়ান্টাম ফিজিক্যাল ফ্ল্যাকচুয়েশন হতে পারে, অন্যান্য অনেক বোসন নিয়ে চিন্তা করতে পারে। মড ইনসুলেটর নিয়ে আর কিছু বলতে চাই না। এই ছবিটি একটু দেখাতে চাই, একদম শেষে চলে এসেছি। এই যে ভদ্রলোকদের দেখতে পাচ্ছ, তারা সবাই খুব স্মার্ট, একটু শুনতে ভালো, কাজে তার থেকেও ভালো। এরা প্রত্যেকে নোবেল লরিয়েট, এবং এরা প্রত্যেকে সুপার কন্ডাক্টিভিটি নিয়ে কাজ করে। সো সুপার কন্ডাক্টিভিটি যদি কাজ করো তাহলে এরকম জায়গাতে ছবিটা চলে আসতে পারে, এটা একটা মোটিভেশন। ঠিক আছে, সো ইউ শুড ট্রাই। আমি গেছি 1998-এ, আর নেভিল মড 1996-এ মারা গেছেন, কিন্তু উনি আইআরসি ডিরেক্টর ছিলেন। আর একটা কথা বলি, শেষ, আসলে শেষ, আমি এমনি টানছি।
এই যে পেয়ার ফর্মেশন ইট হ্যাপেন্স বিকজ অফ অ্যাট্রাকশন। রিপালশনের কথাটা বলেছিলাম, ওটা ফুটনোটে রেখে দাও, ওটা বিশেষ অবস্থা। তাহলে এই যে নিউক্লিয়ার ফিজিক্স পড়েছো, নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রনগুলো আছে, যে প্রোটনগুলো আছে, এখানে যে নিউক্লিয়ার ফোর্স, এটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ? তার মানে ওখানে কি সুপার কন্ডাক্টিভিটির মতো পেয়ার ফর্মেশনের সম্ভাবনা আছে? অফকোর্স দেয়ার ইজ। ইনফ্যাক্ট নিউট্রন স্টার, যেখানে কোরটাতে শুধু নিউট্রন থাকে, সেখানে ওরকম একটা সুপার ফ্লুইড স্টেট অফ নিউট্রন তৈরি হয়। এবং এখানে সুপার কন্ডাক্টিভিটি ট্রানজিশন টেম্পারেচার নিয়ে আমাদের খুব চিন্তা, না 10 ডিগ্রি কেলভিন না 100 ডিগ্রি কেলভিন। কিন্তু আমি যদি ব্যারিয়নিক সুপার কন্ডাক্টিভিটির কথা বলি, অথবা নিউট্রন স্টারের সুপার কন্ডাক্টিভিটি, সুপার ফ্লুইডিটির কথা বলি, ওটা তো চার্জ থাকলে সুপার কন্ডাক্টরই হয়ে যাবে। ওইখানে যে পেয়ার ফর্মেশনটা হয়, এবং সেই পেয়ার ফর্মেশন যে টেম্পারেচারে হয়, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডিগ্রি। তো আমরা কয়েক ডিগ্রি কেলভিন নিয়ে কান্নাকাটি করছি, কিন্তু প্রকৃতি এই সুপার ফ্লুইড স্টেট তৈরি করে রাখছে, যেখানে এই ট্রানজিশন টেম্পারেচার ইজ বিলিয়নস অফ ডিগ্রি কেলভিন। মজার কোনো শেষ নাই। এবং এই মজা যে একবার পেয়ে গেছে, এই মজা পাওয়ার একটা সবচেয়ে বড় আমার যে অভিজ্ঞতা, এরকম মজা পাওয়ার পরে ক্ষুদ্রতার চর্চা করাটা খুব কঠিন, স্বার্থপরতার চর্চা করাটা খুব কঠিন। কি নিয়ে তুমি ইয়ে করিস, তোমার কোন জিনিস নিয়ে তোমার করে বেড়াতে হবে, কাউকে ল্যাং মারতে হবে, কারো আগে কাউকে ছোট, কি পুরো ইউনিভার্সটা একদম ফেসেস দ্যাট খেলা খেলা, আর তুমি সেই খেলা বাদ দিয়ে এইখানে এইসব ঠেলাঠেলি করে বেড়াবা, such a waste of life। তো এই জন্য আমি বলি যে যাকে একবার ফিজিক্সে ধরেছে তার চেয়ে লাকি আর কেউ নাই। You try to be